আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হামলার শিকার জামাত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক। বগুড়া দুপাচিয়ায় হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ জামাত ইসলামের দুপাচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা ৪১ মারা গেছে। তার মৃত্যুর প্রতিবাদে বাদাছর জানাজা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল মহাসমাবেশের ঘোষণা করেছে দলটি। জানাবো, সরকারি অনুষ্ঠানে ব্যানার, বিলবোর্ড কিংবা যে কোনো কিছুতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। সরকারি যে কোনো অনুষ্ঠান প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। এদিকে মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বললেন, ৫ই আগস্টের পর দেশে সংখ্যালঘুদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজনকান্তি সরকার বলেছেন, ৫ই আগস্টের পর দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সংখ্যা ও সংশয় ছিল, তবে পরদিন দেশের বিভিন্ন এলাকায় গিয়ে কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রতিবেশী ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে বিভ্রান্তিকর কার্যক্রম ছড়িয়েছে, এর কারণে মূলত বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি বা অপচেষ্টার সৃষ্টি করতে চায় তারা। এরপর জানাবো, যারা জুলাইকে কটাক্ষ করবে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলব বললেন আবিদ। ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল খান বলেছেন যে, জুলাইকে যারা কটাক্ষ করতে চায় তারা বিএনপি করুক বা জামাত করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা ইনিয়ে বিনিয়ে জুলাইকে অবহেলার চেষ্টা করছে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলব। এবং সর্বশেষ জানাবো, ইরানের রাজধানী তেহরানে আয়তুল্লাহ আলী খামিনির জানাজা সম্পূর্ণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি এবং তার পরিবারের ৪ সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ৭ দিনব্যাপী অনুষ্ঠানে শোক ও দাফন প্রক্রিয়ার তৃতীয় দিন আজ স্থানীয় সময় সকাল ৮টায় ইরানের রাজধানী তেহরানে তার জানাজা সম্পন্ন হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সুবহানি জানাজা নামাজের ইমামতি করেছেন। পতাকা দিয়ে মোড়ানো হয়েছে খামিনির লাশ এবং সঙ্গে রয়েছেন তার স্ত্রী, তার কন্যা এবং তার জামাতা এবং তার ১৩ মাস বয়সী নাতনির লাশও সেখানে দাফনের জন্য হাজির করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যারা জুলাইকে কটাক্ষ করবে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে বললেন আবিদ। ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল খান বলেছেন যে, জুলাইকে যারা কটাক্ষ করবে, অস্বীকার করতে চাইবে কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে বিএনপি নেত্রী নীলুফার রহমান তিনি মূলত জুলাইকে নিয়ে কটাক্ষ করেছেন। পাশাপাশি বিএনপির ফজা পাগলা ওরফে ফজলুর রহমান তিনিও জুলাই নিয়ে কটাক্ষ করেছেন। যদিও ওই ফজা পাগলা এর আগে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে হয়তো আমি আবিদ এখানে দাঁড়িয়ে টক শো করতে পারতাম না, কথা বলতে পারতাম না। যদি জুলাই ব্যর্থ হতো তাহলে হয়তো আমাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশকে ভালোবাসি বলে আমি বিএনপি সংগঠন করি, বাংলাদেশের মুক্তির জন্য আমি সংগঠন করি,
তাহলে কি সংগঠন আমার কাছে লাগে নাকি বাংলাদেশ আগে সেটি অবশ্যই ভেবে দেখতে হবে। তারা যদি নিজেরা এত বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে বলবো, আপনারা জুলাই গণ অভ্যুত্থানের সময় চোরের মতো ঘাপটি মেরে পালিয়েছিলেন কেন? আমাদের দলের মধ্যে কিছু আছে, এই বদমাশগুলো তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করত, তখন দেখেছি তারা মূলত কখনো একটা মামলা মোকদ্দমারও শিকার হয়নি। এখন তারা জুলাইয়ের বিরুদ্ধে বড় বড় ফতোয়া দিতে শুরু করে। দীর্ঘদিন পর আবিদের মুখে এমন কথা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা বলছে যে আবিদের মতো একজন সাহসী ছেলে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন। তিনি কখনো মিথ্যাকে সমর্থন করেন না এবং মিথ্যাচারকে তিনি প্রশ্রয় দেন না, সেটা দলের হোক কিংবা দলের বাইরে হোক। যারাই এই ধরনের মিথ্যাচারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না আবিদ। সরকারি অনুষ্ঠানে ব্যানার, বিলবোর্ড, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। এখন থেকে যে কোনো সরকারি কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ছবি বা কোনো কিছু ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মূলত নিজে থেকেই নিষেধ করে দিয়েছেন যে কোনো কিছুতে যেন তার আসলে ছবি ব্যবহার করা না হয় এবং বর্তমানে সেটি করা হচ্ছে। আরও বলা হচ্ছে যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আসলে বিষয়গুলো নিয়ে খুবই বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে অনেকেই ফায়দা হাসিল করতে চায়, তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে কেউ যেন তার ছবি ব্যবহার করে তারপর দেশের মতো কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই বিষয়গুলোকে সবারই খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে তারেক রহমানের ছবি ব্যবহার করার মধ্য দিয়ে মূলত কেউ যেন এই বিষয়গুলো আসলে ফায়দা হাসিলের পাশাপাশি তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সেটি দেখতে হবে। হামলার শিকার জামাত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক। বগুড়ার দুপাচিয়ায় হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ জামাত ইসলামের দুপাচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর প্রতিবাদে রোববার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে দলটি। পারিবারিক সূত্র থেকে জানা গেছে 25শে জুন উপজেলার বেলুরচক গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রফিক আকন্দ তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্রাটের পরিবারের অভিযোগ, ওই সময় আব্দুল করিমের নেতৃত্বে একদল লোক হামলা চালালে রফিক আকন্দ রক্ষা করতে গিয়ে সম্রাট গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দুপাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ার পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 12:15টার দিকে তিনি মারা গেছেন। এই ঘটনায় সম্রাটের মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে দুপাচিয়া থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় মূলত বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসী রাহাজানিকারকরা দায়ী। ঘটনায় তাই মামলা দায়ের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সারা দেশ জুড়েই তাদের এমন সন্ত্রাসী কার্যক্রম চলছে। দেশের জনগণ এমন হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মাত্র 2 দিন আগে তারা সিরাজগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়নের সভাপতিকে হত্যা করেছে কুপিয়ে। একই ঘটনায় রাজধানী ঢাকায় তারা বাংলাদেশ জামাত ইসলামের অন্তত 25 থেকে 30 জন নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে। এমন ঘটনায় বিএনপির মতো রাজনৈতিক দলের প্রতি সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন যে 5 আগস্টের পর দেশে কোনো সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার বলেছেন, 5 আগস্টের পর এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সংখ্যা ও সংশয় ছিল, তবে পরদিন দেশের বিভিন্ন এলাকায় গিয়ে কোথাও কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি দাবি করেন এ বিষয়ে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে
বিভিন্ন মিথ্যাচার ছড়িয়েছে। সুতরাং এই মিথ্যাচারের কারণেই ভারতের হিন্দুত্ববাদীরা তারা তাদের দেশের মিথ্যা প্রোপাগান্ডাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে। এই মিথ্যাচার করে তারা মূলত নতুন করে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করি। এই দেশে কোনো হিন্দুর উপর কোনো ধরনের অত্যাচার হয়নি। এদেশে হিন্দু যারা রয়েছে তারা মূলত তাদেরকে বলতে চাই তারা আসলে যেভাবে কার্যক্রম চালাচ্ছে সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে হিন্দুদের উপর কোনো অত্যাচার করা হয়নি। যদি হিন্দুদের উপর কোনো অত্যাচার নাই হয়ে থাকে তাহলে ভারতের যে কিছু মিডিয়া তারা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করেছে সেটি আসলে কতটুকু যুক্তিসম্পূর্ণ বলে মনে করেন? কারণ যদি সত্যি এমন কিছু হতো আমরা আমাদের বিভিন্ন এলাকায় দেখতে পেতাম, কিন্তু বাংলাদেশের কোথাও কোনো হিন্দুর বাড়িঘরদোর কোথাও কোনো ভাঙচুর কিংবা কোনো ধরনের বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে।